দেখো, ভিডিওটা যদি এইভাবে স্টার্ট করি যে সেপ্টেম্বর মাসের 2 তারিখ সেই দিনকে একটা বড় ধামাকা আসছে, কলকাতা ডার্বি আসছে, তাহলে শুনতে কেমন লাগবে? হ্যাঁ, নিশ্চিতভাবে এটা এই মুহূর্তে একদমই ঠিক খবর। যা কিছু পরিকল্পনা সেটা প্রায় চূড়ান্ত। এবার ব্যাপারটা হচ্ছে কোথায় হবে, কী উদ্দেশ্যে হবে, কেনই বা হবে, হলে কতটা ভালো হবে, কেমন টিম নামতে পারে, সব কিছু নিয়েই তো কথা বলা দরকার রয়েছে। কথা তো অবশ্যই বলবো। তার পাশাপাশি এএফসি চ্যালেঞ্জ লিগে ইস্টবেঙ্গল যাচ্ছে ভুটানে খেলতে। অক্টোবর নভেম্বরে খেলা রয়েছে। কোন কোন দিনকে কাদের বিরুদ্ধে ম্যাচ রয়েছে, অবশ্যই সেই স্কেডিউল কিন্তু আমাদের সামনে এসে গেছে, ফিক্সচার বেরিয়ে গেছে, সেটা নিয়ে অবশ্যই কথা বলবো। বাট তার পাশাপাশি দুজন ডিফেন্ডার, ইন্ডিয়ান ডিফেন্ডার, তাদের নিয়ে আগামী দিনে কি হতে চলেছে, তাদের আপাতত পরবর্তী যা কিছু ফিউচার, সেখানে যা আপডেট রয়েছে অবশ্যই শেয়ার করব। দেখো, প্রথম বিষয়টা অবশ্যই বলতে হবে যে আগামী সেপ্টেম্বর মাসের 2 তারিখে কিন্তু কলকাতার ডার্বি হতে চলেছে। দেখো, ইন রিসেন্ট টাইমে আমাদের ডুরান্ড কাপে ডার্বি ছিল, আমরা ভাই ডার্বি দেখতে পাইনি। সমর্থকরা তাদের মতো করে প্রতিবাদ জানিয়েছে, কিন্তু সেই ডার্বি আপাতত দুধের স্বাদ ঘোলে মিটতে চলেছে। কারণ এটা তো এই মুহূর্তে পরিষ্কার যে ডুরান্ড কাপে আর ডার্বি আমরা দেখতে পাচ্ছি না। কালকে ইস্টবেঙ্গলের বিদায় ঘটে গেছে, মোহনবাগান রয়েছে, তো সেই জায়গাতে আমাদের ডার্বি দেখার কোনো রকম আর সুযোগ নেই ডুরান্ড কাপে। কিন্তু সেখানে যদি এরকমটা হয় যে ডার্বিটা হলো, কিন্তু সেখানে হয়তো অনেক প্লেয়ারকে আমরা মিস করবো, ঠিক কথা, বাট ডার্বি তো ডার্বি হয়। এবং সেটা যদি একটা বড় উদ্দেশ্যে হয়, সেটা যদি একটা এক্সিবিশন ম্যাচ হয়, সেটা যদি কলকাতার বাইরে হয়, এবং যদি আরও একটা বিগার ফ্যান বেসকে আমরা কলকাতার ফুটবল দিয়ে অ্যাট্রাক্ট করতে পারি ফুটবলে, তাহলে তো সেটা একটা বড় ব্যাপার। এবং সেটাই কিন্তু আগামী দিনে হতে চলেছে। সেপ্টেম্বর মাসের 2 তারিখ উত্তরপ্রদেশের বারাবাঁকিতে একটা স্টেডিয়াম রয়েছে, কেডি সিং বাবু স্টেডিয়াম বলে, যেটা ক্রিকেটের স্টেডিয়াম বলেই কিন্তু পরিচিত। এবং উত্তরপ্রদেশের বিভিন্ন রকম স্পোর্টসও সেখানে হয়। এবং এই স্টেডিয়ামটা 1994 সালে একটা টেস্ট ম্যাচ হয়েছিল, যেখানে সচিন তেন্ডুলকর কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন। তো এর বাইরে খুব বেশি রিসেন্ট টাইমে আমরা এখানে ইন্টারন্যাশনাল ম্যাচ দেখি না, বাট একটা সময়ে টুকটাক খেলা হতো। এখন ওই রঞ্জি ট্রফির খেলা হয়, আর টুকটাক উত্তরপ্রদেশের লোকাল স্পোর্টস হয়। তো সেই মাঠ কিন্তু নতুন করে সাজিয়ে তুলেছে উত্তরপ্রদেশ গভর্নমেন্ট। এবং অনেক দিন থেকে একটা প্ল্যানিং চলছিল এএফএফ এর সাথে কোলাবোরেট করে, যে একটা বড় ম্যাচ সেখানে যদি কন্ডাক্ট করা যায়। এবং সেটাই কিন্তু আপাতত হতে চলেছে, যেটা এআইএফএ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে তিনি জানিয়েছেন যে সেপ্টেম্বর মাসের 2 তারিখে কিন্তু সেখানে এক্সিবিশন ম্যাচ হতে চলেছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মধ্যে। কিন্তু এখানে একটা বড় ফ্যাক্টর, যে নাম্বার ওয়ান, সেটা হচ্ছে 31 অগাস্টে রয়েছে ডুরান্ড কাপের ফাইনাল। তো সেখানে যদি মোহনবাগান রিচ করে, তাহলে এতটা কম সময়ের মধ্যে মেন টিম নিয়ে যাওয়াটা খুব চাপের ব্যাপার, বিদেশি প্লেয়ারদেরকে রাখাটা খুব চাপের ব্যাপার। কোচ হয়তো রিস্ক নিতে চাইবেন না। সেকেন্ড ম্যাটার, সেটা হচ্ছে যে 3 তারিখে আমাদের ন্যাশনাল টিমের ম্যাচ রয়েছে, এবং সেখানে আমরা জানি যে ইস্টবেঙ্গল মোহনবাগান থেকে মোট 12 জন প্লেয়ার কিন্তু ন্যাশনাল টিমের স্কোয়াডে রয়েছে। তো মেন প্লেয়ারদেরকে, যারা টিমের নিউক্লিয়াস, মোহনবাগানের 7 জন, ইস্টবেঙ্গলে 5 জন, সেই প্লেয়ারদেরকে কিন্তু দুটো টিম পাবে না। তো সেখানে একটা স্ট্রং টিম নামানোটা চাপের ব্যাপার। আর থার্ড যে ব্যাপারটা, সেটা হচ্ছে এটা ন্যাচারালি একটা ক্রিকেটের স্টেডিয়াম, অনেক দিন ধরে কিন্তু রক্ষণাবেক্ষণের আওতাতে ছিল না, কোয়ালিটি ভীষণভাবে পুয়ার হয়ে গেছে। তো সেখানে ভালো প্লেয়ারদেরকে নামানো, বিশেষ করে বিদেশি প্লেয়ারদেরকে নামানো, যদিও তারা সেই মুহূর্তে ফ্রি থাকবে, যদি 31 আগস্টে মোহনবাগান ম্যাচ খেলেও, তাহলেও যদি ধরে নেওয়া যায় যে একটা ভালো স্টেডিয়ামে খেলা হতো, তাহলেও কোচ হয়তো কিছু মিনিটসের জন্য হলেও তাদেরকে নামানোর রিস্ক নিতেন। এবং ইস্টবেঙ্গল কোচের ক্ষেত্রেও তাই। কিন্তু আপাতত স্টেডিয়ামটার বর্তমান যা পরিস্থিতি, রিনোভেশনের পরেও, সেটাও কিন্তু মোটামুটি সিনিয়র ফুটবলার বা বিদেশি ফুটবলারদের জন্য একটা বড় চাপের জায়গা। তাহলে কি হতে পারে, তাহলে একটা বড় চান্স হচ্ছে যে আমরা ইউথ ফুটবলারদেরকে দেখব, আমরা বেশিরভাগ রিজার্ভ টিমের ফুটবলারদের দেখব, হয়তো বিদেশি প্লেয়ারদের বা যারা ডোমেস্টিক সিনিয়র প্লেয়ার রয়েছে তারা হয়তো টিমটার সাথে ট্রাভেল করলো, তারা হয়তো বেঞ্চে বসলো, যেহেতু এক্সিবিশন ম্যাচ, কোনো রকম নিয়ম কিছু থাকছে না সেই ক্ষেত্রে প্লেয়ার চেঞ্জের বা কতজন নামবে উঠবে এরকম ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমরা হয়তো অ্যাট্রাকশনের জন্য বিদেশি প্লেয়ারদের দেখতে পারি, কিন্তু তারা কতটা গেম টাইম পাবে বা তাদেরকে কতটা কোচরা ইউজ করবেন, এটা একটা বড় প্রশ্নের জায়গা। এবং মোহনবাগান যদি 31 অগাস্টে ডুরান্ড কাপ ফাইনাল খেলে, তারা নিশ্চিতভাবেই কোচ চাইবেন যে 1-2 দিনের প্লেয়াররা একটু রেস্ট পাক, ছুটিতে যাক। তো সেখানে 48 ঘন্টার মধ্যে আবারও একটা ম্যাচ খেলতে নামা ভীষণভাবে কিন্তু চাপ হয়ে যাবে প্লেয়ারদের জন্য। তো একদম ডিরেক্ট ওয়েতে বলতে গেলে যে ডার্বি তো আমরা দেখবই, কিন্তু যেরকমটা আমরা সিএফএলে দেখেছিলাম যে ইয়াং প্লেয়াররা এবং মোটামুটি যারা ডোমেস্টিক প্লেয়ার কিন্তু প্রতিষ্ঠিত হলেও তারা এখন অবধি ন্যাশনাল টিমের আওতাতে আসেনি, তো সেই সমস্ত প্লেয়ারদেরকে হয়তো আমরা দুটো টিমে খেলতে দেখব। কিন্তু এটা তো বড় কথা যে দেখো, দুটো টিম তাদের রেসপেক্টিভ ব্যাজ নিয়ে খেলবে, রেসপেক্টিভ জার্সি পরে খেলবে। তো সেই জায়গাতে দুটো টিমেরও কিন্তু একটা ব্যাপার থাকবে যে আমাদেরকে খেলা দেখাতে হবে, ভালো খেলা দেখাতে হবে, একটা বাইরের স্টেডিয়ামে খেলা হবে। তো দেখা যাক, আমি পার্সোনালি তাকিয়ে রয়েছি এই ম্যাচটার জন্য। অ্যান্ড কীরকম টিম নামে, কীভাবে এই ম্যাচটাকে উত্তরপ্রদেশ গভর্নমেন্ট তারা কন্ডাক্ট করেন, কতটা সংখ্যায় লোক মাঠে উপস্থিত থাকে, কারণ
লাস্ট যখন ক্রিকেটও হতো তখনও কিন্তু প্রায় 50-60 হাজারের মতো একটা ক্যাপাসিটিওয়ালা স্টেডিয়াম ছিল। তো সেটা রিনোভেশনের পর কীরকম অবস্থায় দাঁড়িয়েছে সেটাও দেখার বিষয় হবে। তো দেখা যাক 2 সেপ্টেম্বর আপাতত টার্গেট করে থাকো যে একটা ভালো ম্যাচ আমরা দেখতে পারি, ইউথ ফুটবলার খেলুক আর যারাই খেলুক। সেকেন্ড যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের এএফসি চ্যালেঞ্জ লিগ, এবং সেই গ্রুপ নিয়ে তো অবশ্যই কথা বলে নিয়েছি, সেটা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। কিন্তু আগের ভিডিওতে যেটা হয়েছিল যে আমি যখন ভিডিও বানাচ্ছিলাম বলেইছিলাম যে ফিক্সচার কিন্তু তখন আমার হাতে আসেনি, সেই মাত্র কিছুক্ষণ আগে ড্রটা হয়েছে। তো আমি বলেছিলাম ফিক্সচার আমি হাতে পেয়ে গেলে আমি সঙ্গে সঙ্গে কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো। তো কমেন্ট বক্সে আমি দিয়েছি, পিন করে দিয়েছি, সেখানেও অনেকে দেখতে পেয়েছে, টেলিগ্রাম চ্যানেলে আমি শেয়ার করে দিয়েছি। এবার ডিটেলসে শেয়ার করে দেওয়া যাক। ফার্স্ট অফ অল, এতদিন জানতাম যে পারোর যেটা হোম স্টেডিয়াম সেখানে খেলা হবে, কিন্তু সেখানে হচ্ছে না। আপাতত থিম্পুর যেটা মেন গ্রাউন্ড, মানে যেখানে ভুটানের ন্যাশনাল টিমও খেলে, সেই মাঠে কিন্তু খেলা হবে, এবং স্টেডিয়ামটার নাম হচ্ছে চাংলি মিথাং স্টেডিয়াম। এই স্টেডিয়ামটাতে ওই 15,000-এর মতো ক্যাপাসিটি রয়েছে দর্শক ধরার, এবং যথেষ্ট সিনিক বিউটিটা খুব ভালো, ন্যাচারালি যেটা ভুটানের ক্ষেত্রে হয়, স্টেডিয়ামের ছবি দেখেই বুঝতে পারছো। এবং এই মাঠটা, যেটা নিয়ে আমি আগের ভিডিওতে কিন্তু একটা বিরাট বড় ডাউট প্রকাশ করেছিলাম, যে মাঠটা কিন্তু আর্টিফিশিয়াল টার্ফ, আর ন্যাচারালি ভুটানের ম্যাক্সিমাম যে গ্রাউন্ডস রয়েছে না, সেইগুলো সবই আর্টিফিশিয়াল টার্ফ, কৃত্রিম ঘাসের মাঠ। তো ন্যাচারাল গ্রাস সেইভাবে ওখানে মাঠ নেই, মানে এই ধরনের সার্টিফাইড মাঠ নেই। এই মাঠটা কিন্তু এএফসি সার্টিফাইড। তো অনেক দিন আগে এএফসি জানিয়েছিল যে ওরা কোনো ম্যাচ আর্টিফিশিয়াল গ্রাউন্ডে করবে না। তো সেখানে দাঁড়িয়ে কিভাবে ভুটান তারা আর্টিফিশিয়াল গ্রাউন্ডে ম্যাচ করতে পারছে, একটা বড় ডাউটের জায়গা। পরে একটা জিনিস মাথার মধ্যে স্ট্রাইক করলো, হয়তো অনেকেরই স্ট্রাইক করেছে, যে ওই টাইমটাতে মানে 26 অক্টোবর থেকে 1 নভেম্বর, এই যে ছোট্ট একটা স্প্যান, 7 দিনের মধ্যে 3টে ম্যাচ হবে, হয়তো এএফসি গত বছরের কথা মাথায় রেখে এই সময়ে কলকাতাতে ম্যাচ দিল না। কারণ গত বছর মনে করে দেখো যে এই সময়টাতে কিন্তু ম্যাচে সিকিউরিটি একটা প্রবলেম ছিল, সেই কারণে মোহনবাগান ভার্সেস বসুন্ধরা কিংসের যে ম্যাচ ছিল সেটা কিন্তু চলে গেছিলো ভুবনেশ্বরে কলিঙ্গা স্টেডিয়ামে। আমাদের ওই টাইমটা ফেস্টিভ্যাল টাইম থাকে, তো একটা বিরাট বড় পুলিশি চাপ সেই জায়গাতে থাকে। তো সেই কারণে কিন্তু ওই ম্যাচে পুলিশ নিরাপত্তা দিতে পারবে না বলেই জানিয়ে দিয়েছিল, এবং ম্যাচটা কিন্তু রিপ্লেস হয়ে অন্য জায়গায় চলে গেছিলো। তো সেইটাকে মাথায় রেখে হয়তো এএফসি ফাইনালি ইন্ডিয়ার পরিবর্তে ভুটানকে হোস্ট কান্ট্রি হিসেবে বেছে নিয়েছে। এটা আমার মনে হয়েছে, আমি জাস্ট শেয়ার করলাম, জাস্ট একটা ভাবনা। আমি জানি না এক্স্যাক্ট রিজন কী রয়েছে, কারণ আগেই বললাম, আগের ভিডিওতেই বলেছি যে আমাদের অ্যাকচুয়ালি এএফসিতে হওয়ার কথা ছিল, যেভাবে এএফসি সমস্ত কিছু কাজকর্ম করে, যে মেম্বার অ্যাসোসিয়েশন র্যাঙ্কিংটাকে খুব গুরুত্ব দেয়। এবং সেখানে কিন্তু এএফসি চ্যালেঞ্জ লিগে ওয়েস্ট রিজিয়ন, ইস্ট রিজিয়ন, যেভাবেই ভাবো না কেন, মানে পুরো এএফসি চ্যালেঞ্জ লিগের সব থেকে হাইয়েস্ট মেম্বার অ্যাসোসিয়েশন র্যাঙ্কিং কিন্তু ইন্ডিয়ার ছিল। বাট ইন্ডিয়ায় কিন্তু ম্যাচ হোস্টিংয়ের কোনো সুযোগ পেল না, বাহারাইনও সুযোগ পায়নি। 3rd পজিশনে থাকা কুয়েত তারা পেয়েছে, ওমান পেয়েছে, চলো ঠিক আছে, ওমানে একটা চ্যাম্পিয়ন টিম রয়েছে, এএফসি কাপ 2022-এ জিতেছিল, চলো তাদের স্বার্থে দিয়ে দেওয়া হলো। বাট ভুটান, আই ডোন্ট নো কোন পার্সপেক্টিভ থেকে ভুটান পেয়েছে। তবে চলো ঠিক আছে, ম্যাচ হবে, খেলা হবে, দেখা যাবে সেখানে কতটা ভালো খেলা হয়। আর যদি ম্যাচ ডের কথা বলি, তাহলে ম্যাচ ডে 1 হচ্ছে 26 অক্টোবর। 26 অক্টোবর খেলা রয়েছে ইস্টবেঙ্গলের সাথে পারো এফসি। প্রথম ম্যাচেই কিন্তু ভুটানের ক্লাব লোকাল ক্লাবকে ইস্টবেঙ্গল ফেস করবে। আর এখন অবধি টাইম জানা যায়নি, এখন অবধি কিন্তু টাইম ডিক্লেয়ার হয়নি। আর দ্বিতীয় যে ম্যাচটা রয়েছে, ম্যাচ ডে 2, সেটা রয়েছে 29 অক্টোবর, এবং সেই ম্যাচটা কিন্তু রয়েছে পড়শি দেশের, ভুটানও পড়শি দেশ, বাট বাংলাদেশ মানে বুঝতে পারছো যে তাদের সাথে আমাদের সম্পর্কটা কীরকম, ওই তেতো মিষ্টি এইভাবে চলে। তো সেই বসুন্ধরা কিংসের সাথে ম্যাচ রয়েছে 29 তারিখে, এটা সেকেন্ড ম্যাচ। আর থার্ড ম্যাচটা কিন্তু রয়েছে এই গ্রুপটার সবথেকে টাফেস্ট অপোনেন্ট নেজমে এসসির বিরুদ্ধে, ম্যাচটা রয়েছে 1 নভেম্বর। আর নেজমে এসসির কথা বলতে গিয়ে মনে পড়লো যে আগের ভিডিওতে আমি রিসার্চ করার সময় পাইনি, পরে দেখলাম যে বিভিন্ন আর্টিকেল বা নিজেও অনেক জায়গায় সার্চ করে 3টে টিমের এগেনস্টে যে এর আগে ইস্টবেঙ্গল খেলেছে কিনা, তো পারো বা বসুন্ধরার সাথে খেলার অন্ততপক্ষে আমি কোনো রেকর্ডস পাইনি। যদি কারোর কাছে থাকে অবশ্যই শেয়ার করো। কিন্তু নেজমে এসসির সাথে কিন্তু ম্যাচ খেলার ইস্টবেঙ্গলের এর আগে অভিজ্ঞতা রয়েছে, সেটা বহুদিন আগে, 14 বছর আগে 2010-এর এএফসি কাপে ইস্টবেঙ্গল মুখোমুখি হয়েছিল, এবং খুব আনলাকিলি দুটো ম্যাচই কিন্তু ইস্টবেঙ্গল হেরেছিল। ওদের ঘরের মাঠে গিয়ে 3-0, আর কলকাতাতে যে ম্যাচটা হয়েছিল জওহরদিতে, সেখানে হয়েছিল 4-0। তো টোটাল 7-0 ব্যবধানে কিন্তু নেজমে এসসির বিরুদ্ধে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল হেরেছিল। তো লেবাননের এই টিমটাই এই গ্রুপটাতে সব থেকে টাফ টিম আপাতত মনে করা হচ্ছে। কিন্তু হ্যাঁ, প্রত্যেকের কাছে সুযোগ রয়েছে। আগেই বলেছি যে একটা মডারেট গ্রুপ হিসেবে ধরেই চলতে হবে, যে কোনো টিমই কিন্তু বেগ দিতে পারে যে কাউকে, কারণ খুব বেশি আমি অন্তত ফারাক দেখছি না।
কিন্তু নেজমেসি তারা তাদের ডোমেস্টিক প্লেয়ারদের দিক থেকে লেবাননের প্লেয়ারদের নিয়ে তারা কিছুটা অ্যাহেড থাকবে। বাট দেখা যাক, এই 3টে দিন কিন্তু ভীষণভাবে ভাইটাল। শুধু তোমার গ্রুপের ম্যাচ দেখলে হবে না, বাকি দুটো গ্রুপেরও কিন্তু ম্যাচ দেখতে হবে, কারণ আগেই জানি আমরা যে 3টে গ্রুপ থেকে টপার যাবে আর 3টে গ্রুপের বেস্ট রানার আপ টিম যাবে। তো ভীষণভাবে কিন্তু টাফ জোনে ওয়েস্ট রিজনের টিমগুলো খেলবে। সো দেখা যাক সেই সময় কি হয়। আর লাস্ট যে দুজন প্লেয়ারকে নিয়ে কথা বলবো, বুঝতে পারছো থাম্বনেল থেকে আলাদা করে কিছু বলে দেওয়ার নেই। এক হচ্ছে আনোয়ার আলীকে নিয়ে কথা। আনোয়ার আলীকে নিয়ে আজকে একটা ম্যারাথন মিটিং হয়েছে পিএসসি, বোধহয় এই যাবৎ এখনও অবধি যত প্লেয়ার নিয়ে মিটিং হয়েছে না, আজকের মিটিং পিএসসির রেকর্ড ভেঙে যাবে। মানে সেখানে প্রায় 4 থেকে 4.5 ঘন্টার একটা মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ের পর এখনও অবধি ভার্ডিক্ট বেরিয়ে আসেনি। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, ভার্ডিক্ট এখনও অবধি বেরিয়ে আসেনি। আজকে রাত্রিরে আসবে কিনা বিগ ডাউট রয়েছে, কারণ হ্যাঁ পিএসসির এর আগে রেকর্ড রয়েছে মাঝরাতে রিপোর্ট বার করে দেওয়ার। বাট হ্যাঁ, সময় নিচ্ছে ওরা, নিজেদের মধ্যে আলোচনা করছে। কিছু বিষয় যেমন চূড়ান্ত হয়েছে, অসমর্থিত সূত্রে খবর পাওয়া যাচ্ছে, কিন্তু কিছু বিষয় এখনও অবধি চূড়ান্ত হয়নি। এবার আজকে না এলেও কিন্তু কালকে ডেফিনেটলি সকালের মধ্যে রিপোর্ট এসে যাবে, ফাইনাল রিপোর্ট এসে যাবে। এবার এই রিপোর্টটাই কিন্তু ফাইনাল, এই অর্ডার ফাইনাল। এবং এরপরে যারা মনে হবে যে না আমার এখানে খুশি না আমি রিপোর্টে, তারা অ্যাপিল কমিটির কাছে যাবে অ্যান্ড অ্যাপিল কমিটি দেখবে যে এখানে কি ঠিক রয়েছে কি ভুল রয়েছে। যদি সেখানেও কারোর মত না থাকে যে না আমার সাথে মিল হচ্ছে না, তাহলে তারপর অবশ্যই টপ বডি ফিফা বা সিএসএ যাওয়ার রাস্তা রয়েছে। এবার যেটা অসমর্থিত সূত্রে বিভিন্ন আপডেটগুলো পাওয়া যাচ্ছে, এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে এটা প্রমাণ হয়েছে যে যেভাবে ইউনিল্যাটারালি একটা কন্ট্রাক্ট টার্মিনেশন হয়েছে, আনজাস্ট টার্মিনেশন হয়েছে, তার গ্রাউন্ডে যা কিছু পিএসসির ডিসিশন নেওয়ার সেটা এই মুহূর্তে প্রায় একটা স্থির হয়েছে। অর্থাৎ একটা ভালো রকম ফাইন কিন্তু প্লেয়ার এবং ক্লাব ইস্টবেঙ্গল তাদের ওপরে আসছে। কিন্তু এখনও অবধি এটা নিয়েই শুধুমাত্র ডিসকাশন চলছে, হয়তো আরও অনেকটা লেন্দি পিরিয়ড অফ ডিসকাশন চলবে পিএসসি নিজেদের মধ্যে, মানে কমিটিতে যারা রয়েছে, যে প্লেয়ারের ওপর কোনো রকম স্যাংশন আসবে কিনা, ক্লাবের ওপর যদি ট্রান্সফার ব্যান আসে তাহলে সেটা কতদিনের জন্য আসবে, এবং যদি সেই স্যাংশন বা ব্যানকে তারা কাটাতে চায় তাহলে আরও কত এক্সট্রা ফাইন তাদেরকে পে করতে হবে। এই জায়গাটা নিয়ে কিন্তু লাস্ট ডিসকাশনটা বাকি রয়েছে, আর এটাই সবথেকে বেশি সময় নেবে। প্লেয়ারের ওপর ফাইন, ক্লাবের ওপর ফাইন, এই জিনিসগুলো কিন্তু আসছে, এটা এই মুহূর্তে পরিষ্কার। তার অ্যামাউন্ট কত সেটা ডিসকাশনের পর বেরোবে, কিন্তু যেটা মেন ব্যাপার, যেটার জন্য সবাই বাকি তাকিয়ে রয়েছে, যে স্যাংশন আসবে কিনা, ব্যান আসবে কিনা, বা ব্যান এলেও সেটাকে কাটানোর জন্য আরও কত ফাইন পে করতে হবে, এটা হচ্ছে মেন ব্যাপার। এবং এটাতেই কোথাও মনে হয় যে রাতটা কিন্তু কেটে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা অপেক্ষা করব কালকে সকালের বা মাঝরাতে, দেখা যাক কখন আসে। তো যখনই আসুক না কেন আমি টেলিগ্রাম চ্যানেলে নিশ্চিতভাবেই শেয়ার করব, আর যদি ভিডিও দেওয়ার মতো সেই মুহূর্তে পরিস্থিতি থাকে তাহলে নিশ্চিতভাবে ভিডিও করে জানিয়ে দেবো। লাস্ট যে প্লেয়ারকে নিয়ে কথা সেটা হচ্ছে প্রীতম কোটাল। দেখো এটা এই মুহূর্তে আমরা সবাই জেনে গেছি যে প্রীতম কোটাল মোহনবাগানের টার্গেট লিস্ট নাম্বার 1, 2, 3 সব জায়গাতেই রয়েছে। অন্য কোনো প্লেয়ারকে নিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট ভাবছে না, কারণ একটা সিজনের ডিরেক্ট প্ল্যান করা হচ্ছে, বিশেষ করে 24-25-এর প্ল্যান করা হচ্ছে, আর খুব বেশি হলে 25-26-এর প্ল্যান, এর বাইরে খুব বেশি প্ল্যান নেই। যদি লোনে হয়ে যায় তো খুব ভালো কথা, যদি লোনে না হয় তাহলেও 2 বছরের কন্ট্রাক্ট হবে, তার থেকে বেশি মোহনবাগান কিন্তু ওকে কন্ট্রাক্ট দেবে না। কারণ প্রীতম কোটাল যে এজে দাঁড়িয়ে রয়েছে আর রিসেন্ট টাইমে যা ওর পারফরমেন্স রয়েছে, সেই সবটা মেজার করলে দেখা যাবে যে এটা কিন্তু জাস্টিফাইড। কারণ মোহনবাগানকে ইয়াং ডিফেন্ডার নিয়ে এবার লং টার্মে প্ল্যান করতে হবে। সেটা কে হবে সেটা 2024 সিজনের কমপ্লিট হওয়ার পর হোসে মলিনা তিনি ঠিক করবেন। যারা গেম টাইম কম পাচ্ছে, যাদের মধ্যে পোটেন্সিয়াল রয়েছে, তাদেরকে নিয়ে আসার চেষ্টা করা হতে পারে। আবার এমনও হতে পারে যে কাউকে আরও হেফটি ট্রান্সফার ফি দিয়ে নিয়ে আসার কথা ভাবা হতে পারে, সেটা পরে, সেটা এই মুহূর্তে না। এই মুহূর্তে যেটা ব্যাপার যে একটা রাতারাতি পজিশন ভ্যাকেন্ট হয়েছে, সেটাকে ফিল করতে হবে। অ্যান্ড সেটা খুব খুব ডিরেক্টলি কিন্তু বোঝা যাচ্ছে যে প্রীতম কোটাল হতে চলেছে। এবং এখানে একটা বড় ফ্যাক্টর যে কেরালা ব্লাস্টার্স তারা কিন্তু যে ডিলই হোক না কেন, লোন ডিল হোক বা পার্মানেন্ট ডিল হোক, তাদের মোটামুটি যে প্লেয়ারের দাবি রয়েছে সেখান থেকে এখনো অবধি সরে আসেনি। আর যদি ফাইনালি মোহনবাগান মনে করে যে না লোনের এই চক্করে আমরা যাব না, ডিরেক্টলি প্লেয়ারকে পার্মানেন্ট ট্রান্সফার করিয়ে নেবো, তাহলেও কিন্তু একটা মোটা অ্যামাউন্ট, মানে যেটা প্রীতম কোটালের সাথে হয়তো এই মুহূর্তে যায় না, এরকমই কিন্তু একটা অ্যামাউন্ট আপাতত প্রীতম কোটালের সাথে ট্যাগ করে দেওয়া হয়েছে যে এই অ্যামাউন্টটা পে করতে হবে, তাহলে প্রীতমকে নিয়ে যেতে পারো। তো এখানে এখনও অবধি ডিসকাশন বাকি রয়েছে, কিন্তু হাতে সময় নেই, সময়টা ভীষণভাবে কমে আসছে। যা কিছু করার আগামী 7 দিনের মধ্যে করতে হবে, কারণ তার থেকে বেশি দিন সময় নিলে কিন্তু ট্রান্সফার উইন্ডো টাটা বাই বাই বলে বেরিয়ে চলে যাবে। আর মোহনবাগানের ডিমান্ড রয়েছে, এটা কেরালা বুঝতে পারছে, এবং সেখানেই কোথাও কেরালা কিন্তু খেলাটাকে আবারও বাড়াতে চাইছে, যে একদম লাস্ট অবধি নিয়ে যাব, আমাদের যা দাবি রয়েছে মোটামুটি মোহনবাগান মেনে নেবে। সেটা কি হয় না হয় সেজন্য একটু ওয়েট করতে হবে। তো এখনও অবধি কিন্তু ডিল ডান না, বাট হ্যাঁ মোহনবাগানের চয়েসে, মোহনবাগানের সাথে টার্মস অ্যান্ড কন্ডিশনসে সব জায়গাতে কিন্তু নাম্বার 1 এগ্রিমেন্ট
ভার্বাল এগ্রিমেন্ট বা টার্মস অ্যান্ড কন্ডিশনসের এগ্রিমেন্ট বলছি, সেই জায়গাতে কিন্তু প্রীতম কোটালের সব কিছু ফাইনাল। এবার শুধুমাত্র কেরালার থেকে গ্রিন সিগন্যাল হয়ে গেলে এই ডিলটা কমপ্লিট হয়ে যাবে, অ্যান্ড ফাইনালি আমরা আবারও একটা সিজন পর প্রীতম কোটালকে সেই চেনা সবুজ মেরুন জার্সি পরে দেখবো। দেখা যাক কি হয়। ফাইনালি এই ভিডিওটা এবার এই অবধি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, যা যা ওপিনিয়ন রয়েছে অবশ্যই ঢেলে ঢেলে দিতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।